My dear viewers, Assalamu alaikum. I hope everyone is healthy and well and welcome to another video. বর্তমানে আমরা এক অদ্ভুত দেশে বসবাস করছি যেখানে নাকি টাকা দিলেই মিলছে ব্রিটিশ পাকিস্তান আমলের জাল দলিলে। এরকম একটি চাঞ্চল্যকর তথ্য বর্তমানে ইত্তেফাকের এক অনুসন্ধানে উঠে এসেছে। তবে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যেভাবেই দলিল সৃষ্টি করা হোক না কেন, সেটা জালিয়াতি হোক, সেটা প্রতারণা করে বা যে কোনোভাবেই বা কাউকে ঠকিয়ে এই দলিল টিকবে না, বরং সাজার আওতায় আসবে এবং জাল দলিল বলে প্রমাণিত হবে। এই ধারাগুলো থেকে আজকে বিশ্লেষণ করে সুন্দর করে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা যদি একটু ঘটনা সম্পর্কে আলোকপাত করি, বর্তমানে যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে ব্রিটিশ থেকে পাকিস্তান অথবা 30 বছরের পুরনো দলিল মিলছে টাকা দিলেই। এমন অন্তত অনেক জাল দলিল নিয়ে কিন্তু আদালতে বর্তমানে মামলা চলমান। শুধু যে জাল দলিল তা নয়, সিএস রেকর্ড এস রেকর্ড মোতাবেক ডিক্রির ভুয়া কাগজ তৈরির সাথেও সম্পৃক্ত রয়েছে অনেক ব্যক্তি। জাল দলিল তৈরির যে বিষয়টি ইত্তেফাকের অনুসন্ধানে উঠে আসে সেটি হচ্ছে জাল দলিল তৈরির কথা স্বীকার করে এক চক্রের সদস্য হচ্ছে জাহিদ মোল্লা। তিনি বলেছেন কোট আনকোট, আমি আশপাশের চলনালি পাঁচশিশা ধারা বারিশা সিদলি চরকাদহ দাদোয়া সহ বিভিন্ন গ্রামের অনেক লোককে পাকিস্তান ও ব্রিটিশ আমলের দলিল তৈরি করে দিয়েছি। সবগুলোর মামলা কিন্তু বর্তমানে চলছে। পাকিস্তান আমলের দলিলের জন্য 2,50,000 টাকা আর ব্রিটিশ আমলের দলিল করতে তিনি 3,50,000 টাকা নিয়েছেন, অর্থাৎ 3.5 লক্ষ টাকা নিয়েছেন। কি এক অদ্ভুত কথা! এই অনুসন্ধানে তিনি নাটোরের একটি চক্রের সদস্য হিসেবে দলিল তৈরির কাজ করার কথা তিনি জানান। অভিযোগকারী যে ছিল এই অনুসন্ধানে যে অভিযোগকারী ভুক্তভোগী বেরিয়ে এসেছে, ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ। তিনি ইত্তেফাককে বলেছেন, গুরুদাসপুর পৌর শহরের বাসিন্দা শ্রী রাধা রমন কুণ্ডুকে দাতা উল্লেখ করে পাঁচশিশা গ্রামের সমতুল্লা শাহর নামে 1969 সালের 11 নভেম্বর তারিখে 27,632 নম্বরের একটি দলিল প্রকাশ পেয়েছে। এই প্রকাশিত দলিল বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই এবং রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে ওই দলিলের কোনো হদিসই পাওয়া যায় নাই। এবার আমরা দেখব নতুন আইনে কি বলা আছে, কি শাস্তি হবে জাল দলিল বা প্রতারণামূলকভাবে যদি কেউ দলিল সৃষ্টি করে অথবা কাউকে ঠকিয়ে যদি কেউ দলিল সৃষ্টি করে বা বিভিন্ন রেকর্ডে যদি কেউ জালিয়াতি করে থাকে। একটু যদি আপনারা লক্ষ্য করেন, নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 5 ধারায় দেখবেন ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ এবং দণ্ডের কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার উদ্দেশ্যে যদি কেউ কোনো চুক্তি সম্পাদন করে বা সম্পত্তি পরিত্যাগ করে বা বাধ্য করিবার বা প্রতারণা করা যাইতে পারে, এরূপ অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে, তাহলে এই বিষয়টি হবে ভূমি জালিয়াতি সংক্রান্ত একটি অপরাধ। তারপর খতে বলা হয়েছে যে কোনো দলিল বা এরূপ কোনো অংশবিশেষ যদি কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত হয়, স্বাক্ষরিত হয়, সিলমোহরকৃত হয়, যে যেটি করার তার কোনো অধিকার নাই বলিয়া সে জানে এবং উহা প্রস্তুত ও স্বাক্ষরিত ও সিলমোহরকৃত সম্পাদিত হয় নাই বলিয়া জ্ঞাত বা অবগত রয়েছে, বা অসাধু বা প্রতারণামূলকভাবে যদি অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত করা হয়, স্বাক্ষর দেওয়া হয়, সিলমোহর বা সম্পাদন করা হয়, এটাও কিন্তু জালিয়াতি হবে এবং এই জালিয়াতির আওতায় কিন্তু সকলেই আসবে, দলিলের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ। তারপর বলা হয়েছে যে সম্পূর্ণ বা আংশিকভাবে যদি কোনো মিথ্যা দলিল প্রস্তুত করে, অর্থাৎ এই যে জালিয়াতি করে যদি কোনো দলিল তৈরি করে, সেটা সম্পূর্ণ বা আংশিকভাবেই হোক, সেটা যদি মিথ্যা দলিল হয়, অথবা ধরেন এই যে আংশিকভাবে কথাটার অর্থ হলো কেউ দাগ নম্বর অথবা ধরেন কেউ এমন কিছু করেছে বা চৌহদ্দিতে ভুল করেছে বা এই ভুল করে আপনার প্রতারণা করেছে কারোর সাথে, এরকম যদি হয় তাহলেও কিন্তু মিথ্যা দলিল হবে এবং এই ধারায় জালিয়াতির অপরাধীও হবে। তারপর অসাধু বা প্রতারণামূলকভাবে যদি কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর, সিলমোহর বা সম্পাদনা বা পরিবর্তন করিতে বাধ্য করে, অর্থাৎ জোরপূর্বক যদি কাউকে যদি বাধ্য করে এটাও যদি প্রমাণিত করা যায় এই দলিলে, তাহলে কিন্তু এটা জালিয়াতির অপরাধ বলে চিহ্নিত হবে। বলা হচ্ছে যে এই 5 ধারার এই উপধারাগুলোতে যে অপরাধ সংগঠিত করবে ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি অপরাধ সংগঠন করে, তাহলে এটা একটা অপরাধ হবে, তৎজন্য তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। এবার যদি আমরা আসি এই 4 ধারাতে কি বলা হয়েছে, 4 ধারাতে বলা হয়েছে ভূমি প্রতারণা সংক্রান্ত জিনিস। ওইটাতে হচ্ছে জালিয়াতি ভূমির সাথে, আর এটা হচ্ছে প্রতারণা। অর্থাৎ প্রতারণা কখন হবে, ধরেন একজন জমির মালিক কিন্তু অপরজন এসে বলতেছে যে এই জমির মালিক আমি, এই কথা বইলে আরেকজনকে বিশ্বাস করাইতেছে বা বেচা বিক্রির
পায়তারা করিতেছে। যদি এরকম হয় যে নিজের অন্যের জমি নিজের মালিকানাধীন জমি বলে প্রচার করে, তাহলে সেটাও প্রতারণা হবে কিন্তু। তারপর কোনো তথ্য যদি গোপন করে কোনো ভূমি বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করে সমর্পণ করে, এটাও কিন্তু জালিয়াতির আওতায় পড়বে। কিন্তু জালিয়াতির সাথে এটা হবে একটা প্রতারণা বা প্রতারণামূলকভাবে কোনো সম্পত্তি হস্তান্তর বা সমর্পণ করার। মূলত 4-এর এই যে এক উপধারার উন্মতে যে বিবরণটি আছে, মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদনা করা, এটিও একটি জালিয়াতি। কিন্তু জালিয়াতি প্লাস 4 ধারায় সেটা হবে একটা প্রতারণা। কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে যদি কোনো ব্যক্তি কোনো দলিল সম্পাদন করে, সেটাও হবে একটি প্রতারণা। তারপর এই যে বলা হচ্ছে 4 ধারাতেও কিন্তু সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের কথা উল্লেখ রয়েছে। আমি এটাও বলে দিব যে ভিডিও শেষে এই যে 4-5 ধারার মোকদ্দমাটা কোন কোর্টে দায়ের করতে হবে। এবার আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে 6 ধারা। এই যে 4 এবং 5 ধারার অধীন যখন আপনার প্রতারণা জালিয়াতি প্রমাণিত হবে, এই 4 + 5-এর অধীন প্রতারণা জালিয়াতি প্রমাণিত হলে 6-এর অধীন কিন্তু একটা রেমেডি রয়েছে। এটি হচ্ছে দলিল বাতিলের মামলা আলাদা করার প্রয়োজন নেই। 4-5 ধারায় প্রতারণা প্রমাণিত হলে 6 ধারায় আপনারা এই দলিল কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং দলিল বাতিলের মামলা আলাদা করার প্রয়োজন নেই। পূর্বে যেভাবে সিভিল কোর্টে করা হতো, এখন আর এটা প্রয়োজন নেই। ওকে ফাইন, তাহলে এই যে 6 ধারার যে ব্যাপারটি, ধারা থেকে একটু যদি আমরা দেখি, ভূমি বিষয়ক প্রতারণা জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধ করতে কী ব্যবস্থা নিতে হবে। বলা হচ্ছে যে মামলায় যদি কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে যদি প্রমাণিত হয়, অর্থাৎ মামলা যে আপনি দায়ের করবেন 4-5 ধারায় প্রতারণা জালিয়াতির, তাহলে এই যে যদি এখানে জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এই দলিল বা প্রতারণার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, এটা যদি কোর্টে প্রমাণিত হয়, প্রমাণিত হওয়ার পরে এই যে সংশ্লিষ্ট আদালত বা মামলার রায় বা আদেশের যে কপিটা হবে, সেটা জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বরাবর, সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বলতে গেলে ধরেন এই যে রেজিস্ট্রার, তারপর হচ্ছে রেকর্ড রুম, এগুলোতে প্রেরণ করবে। এখানে বলা আছে যে কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া এটা কি করবে, প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে যে সৃজিত বা প্রস্তুতকৃত এই মর্মে সংশ্লিষ্ট নথি রেজিস্ট্রার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করবে। অর্থাৎ দলিল বাতিলের মামলা করার প্রয়োজন নেই, অটোমেটিক কিন্তু দলিল এই ধারার অধীন বাতিল হয়ে যাবে। এই আইনের 19 ধারাতে যেটি বলা হয়েছে অপরাধের বিচার সম্পর্কে, বলা হয়েছে যে এই যে 4-5 ধারায় যে অপরাধ করবে, এই 4-5 ধারার অপরাধ কিন্তু হবে জামিন অযোগ্য, অর্থাৎ জামিন হবে না। এই ধারায় বর্ণিত অপরাধ জামিন অযোগ্য হবে এবং হচ্ছে আপোষযোগ্য হইবে। কিন্তু আপোষযোগ্য এবং জামিনযোগ্য হইবে শুধুমাত্র 4-5 ধারার অপরাধ ব্যতীত সকল অপরাধ এই আইনের অধীন। বলা হচ্ছে যে এই আইনের অধীন 4-5 ধারার অপরাধ হচ্ছে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু বিচারযোগ্য হইবে এবং 180 দিন সময় লাগবে এই প্রতারণা জালিয়াতির মামলার বিচার করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইনি পরামর্শের জন্য ফোন করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নম্বর থেকে। থ্যাংক ইউ।